আমার প্রিয় সমস্ত দশম শ্রেণীর ছাত্রছাত্রী এবং সুপ্রিয় দর্শক বন্ধুরা, তোমাদেরকে আদর্শ ক্লাসরুমে আরেকবার স্বাগত। আমরা সমাস ক্লাসের প্রায় সিরিজ শেষ করতে চলেছি। আজকের আলোচনার বিষয় হলো অব্যয়ীভাব, নিত্য এবং তার সঙ্গে দ্বিগু সমাস। এই তিনটে সমাস সম্পর্কে একেবারে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ আমরা করব। ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকো। এর আগে প্রকাশিত হয়েছে সমাস কাকে বলে, সমাসের গড়ার কথা, কর্মধারয় দ্বন্দ্ব সমাস এবং তার সঙ্গে বহুব্রীহি ও তৎপুরুষ সমাস। চলো তাহলে দেরি না করে শুরু করা যাক আজকে দ্বিগু অব্যয়ীভাব এবং তার সঙ্গে নিত্য সমাসের একেবারে পুঙ্খানুপুঙ্খ আলোচনা। দেখো, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ নিত্য সমাস। সেই নিত্য সমাস কিভাবে হয় তোমরা প্রথমে উদাহরণগুলো দেখো। উদাহরণগুলো দেখার পর দেখো সংজ্ঞাতে যাবো, একেবারে সোজা হয়ে যাবে তাহলে ব্যাপারটা। অন্য জন্ম জন্মান্তর, অন্য জন্ম সমান সমান আমরা সমাসবদ্ধ পদ পাচ্ছি জন্মান্তর। দেখো, দুটোর মানে প্রায় একই, অর্থাৎ নিত্য সমাসে আমরা যদি সংজ্ঞা দেখি তাহলে জানতে পারবো। দেখো, অন্য জন্ম এবং জন্মান্তরের মধ্যে তফাৎ কিছু নেই, অর্থাৎ ব্যাস বাক্যে যে কিছু তফাৎ হচ্ছে তা নয়। দেখো, কেবল ঘোরা, যাকে আমরা ঘোরাঘুরি বলি, একই রকম ব্যাস বাক্য, অর্থাৎ এখানে বিশেষ কিছু নিয়ম নেই। দেখো, পদটাকে একটু সামান্য ঘুরিয়ে কিন্তু ব্যাস বাক্য করা হচ্ছে। কালান্তর, তার ব্যাস বাক্য হচ্ছে অন্য কাল। দেখো, ঠিক সমার্থক শব্দের মতোই যেন ব্যাস বাক্যটা লাগছে। যুগান্তর, অন্য যুগ। দৃশ্যান্তর, অন্য দৃশ্য। দেখো, দেহান্তর, অন্য দেহ। অন্য রূপ, রূপান্তর। কেবল বকা, বকাবকি। অন্য স্থান হচ্ছে স্থানান্তর। তাহলে দেখো, এই সমাসে আমরা লক্ষ্য করছি যে এই সমাসের কোনো ব্যাস বাক্য হয় না। তোমাদের শর্ট কোশ্চেন হবে, কোন সমাসের ব্যাস বাক্য হয় না? নিত্য সমাসের কোনো ব্যাস বাক্য হয় না। যে সমাসের ব্যাস বাক্য হয় না অথবা ব্যাস বাক্য গঠন করতে হলে অন্য পদের সাহায্য গ্রহণ করতে হয়, কিছু কিছু ক্ষেত্রে অন্য পদের সাহায্য নিয়ে হয়তো করা যেতে পারে, সেই সমাসকে বলা হয় নিত্য সমাস। কেন ব্যাস বাক্য হয় না বা ব্যাস বাক্য করতে গেলে কি অসুবিধায় আমাদের পড়তে হবে সেটা আমরা দেখছি। দেখো পরের স্লাইডে। অনেকে নিত্য সমাসকে স্বতন্ত্র শ্রেণীর সমাস হিসাবে চিহ্নিত করতেই চান না, অর্থাৎ নিত্য সমাস যে একটা সমাস এটা অনেকে বলতেই চান না। অনেকেই তৎপুরুষ বা অব্যয়ীভাব এই দুটো শ্রেণীর মধ্যে যে কোনো একটা শ্রেণীতে এই সমাসকে রাখতে চান, কিন্তু লক্ষ্য করলে দেখা যায় যে ব্যাসবাক্যের একটি বিশিষ্ট ভঙ্গিমাকে কেন্দ্র করে গড়ে ওঠে। একটি উদাহরণ দিয়ে বিষয়টি পরিষ্কার করা যাক। দেখো, দেশের অন্তর, এই ব্যাসবাক্য করলে শব্দটির প্রকৃত অর্থ আসে না, কিন্তু যদি অন্য দেশ যদি বলা হয়, দেশের অন্তর যদি হয় তাহলে সেটা হয়তো সম্বন্ধ তৎপুরুষ হয়ে যাবে। অন্য দেশ সমান দেশান্তর করলে প্রকৃত অর্থটা আসছে। আবার দেখো, কৃষ্ণ সর্প শব্দটি যদি ব্যাসবাক্য করি তাহলে কৃষ্ণ যে সর্প এরকম বলা যেতে পারে, কিন্তু কৃষ্ণ সর্প বলতে যে কোনো কালো রঙের সাপকে বোঝায়। মূল অর্থে কৃষ্ণ সর্প বলতে এক বিশেষ জাতীয় সাপ বা কেউটে সাপকে বোঝায়। সুতরাং প্রচলিত নিয়মে এর ব্যাসবাক্য নির্ণয় করা যায় না। তাহলে এতে আমরা বুঝতে পারছি যে নিত্য সমাসের যে ব্যাসবাক্যগুলো, সেই ব্যাসবাক্যগুলোর একটা নির্দিষ্ট ভঙ্গিমা রয়েছে, তাই তৎপুরুষ এবং অব্যয়ীভাব সমাসের থেকে একটু আলাদা। তাই একে নিত্য সমাস হিসাবেই ব্যাকরণবিদরা শেষমেশ মেনে নিয়েছেন আর কি। এরপরে চলে এসেছি আমরা অব্যয়ীভাব সমাস। এই সমাস হচ্ছে একমাত্র সমাস যে সমাসের পূর্বপদের প্রাধান্য লক্ষ্য করা যায়। অব্যয়ীভাব সমাসেই একমাত্র পূর্বপদের প্রাধান্য লক্ষ্য করা যায়। সামীপ্য, অভাব, সাদৃশ্য, ক্ষুদ্রতা, বিপসা, অনতিক্রম, সীমা, ব্যাপ্তি, পশ্চাৎ, এই শব্দগুলো মাথায় রাখবে। এইগুলোকে কেন্দ্র করেই কিন্তু অব্যয়ীভাব সমাসটা গড়ে উঠেছে। ধরো উপকূল, এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখো উপকণ্ঠ, এখানে দুর্ভিক্ষ দূর দেখতে পাচ্ছি, এখানে হা দেখতে পাচ্ছি। এটা আমরা অনেক সময় দেখবে পেয়ে থাকি কোথায় বলো তো? উপসর্গের লিস্টে আমরা পাই। দেখো, প্রতি, এই সমস্ত গুলোই আমরা উপসর্গ হিসাবে পাই, কিন্তু এর সংজ্ঞা যদি দেখি তাহলে দেখতে পাবো যে পূর্বপদ অব্যয়ের সঙ্গে বিশেষ্য পদের যে সমাস। তাহলে এটা কিভাবে সম্ভব? এখানের উপসর্গ অর্থে সামীপ্য বোঝায়। দুর্ভিক্ষের যে দূর উপসর্গটি সেটা আসলে অভাব অর্থ প্রকাশ করে, অর্থাৎ একটা অব্যয়ের অর্থ প্রকাশ করে। দেখো, ভাতের অভাব, এখানে যে হা, এই হাটা অনেক সময় মনে হবে যে উপসর্গ, কিন্তু এখানে অভাব অর্থ প্রকাশ করে হাটা। সেদিক থেকে এটা হলো একটা অব্যয়। এখানে প্রতি উপসর্গের লিস্টে আমরা পাবো, কিন্তু এখানে প্রতি বলতে এখানে দিনের অর্থ প্রকাশ করে, অর্থাৎ নিত্য দিনের অর্থ প্রকাশ করে। এখানে শক্তিকে অতিক্রম না করে যথাশক্তি, এই যথা শব্দটা অতিক্রম না করাকে বোঝায়। বিধিকে অতিক্রম না করে সমান হচ্ছে যথাবিধি।
এরপরে উদাহরণগুলো আমরা পরপর দেখি। দেখো, দ্বীপের সদৃশ, অর্থাৎ এই যে এখানে এই আসলে সদৃশের অর্থ প্রকাশ করে। প্রতিমূর্তি, এটা সদৃশ অর্থ প্রকাশ করে। কণ্ঠ পর্যন্ত, এখানে পর্যন্ত বা শব্দটা, এই টা ব্যাপ্তি অর্থ প্রকাশ করে। এখানে যে আজীবনের সেই আজীবন অর্থাৎ ব্যাপ্তির অর্থই প্রকাশ করছে। অনুকূল, এখানে কুলের সম্মুখ অর্থ প্রকাশ করে। সূচনার পশ্চাৎ, অনুশোচনা, অর্থাৎ এখানে যে সেই অনুটা আসলে পশ্চাতের অর্থ প্রকাশ করে। প্রতিদান, সেই প্রতি বিপরীতের অর্থ প্রকাশ করে। তাহলে বুঝতেই পারছে, দেখো সবগুলোই একদিক থেকে অব্যয়। তাই আমরা সংজ্ঞাতে কি দেখবো, দেখো, পূর্বপদ অব্যয়ের সঙ্গে পরপদ বিশেষ্যের যে সমাস তাকে বলে অব্যয়ীভাব সমাস। এরপরে দেখো আমরা একেবারে শেষ সমাস, আজকের ক্লাসের শেষ সমাসে চলে এসেছি, দ্বিগু সমাস, যার অর্থ অনেক সময়ই আসে দুটি গরু দিয়ে কেনা। দ্বিগু শব্দের অর্থ হলো দুটি গরু দিয়ে কেনা। উদাহরণগুলো দেখো, ত্রিভুবনের সমাহার সমান হচ্ছে ত্রিভুবন, পঞ্চবটের সমাহার সমান হচ্ছে পঞ্চবটি, শত অব্দের সমাহার, অব্দ মানে হচ্ছে বছর, শতাব্দী, সপ্ত অহের সমাহার সমান সপ্তাহ, 3 কোটি মূল্যে কৃত। এখানে একটা দেখো ব্যতিক্রমী উদাহরণ পেলাম। বেশিরভাগ দেখো উপরের সমস্ত উদাহরণগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে পূর্বপদ হচ্ছে সংখ্যাবাচক শব্দ, এবং তার সঙ্গে মাথায় রাখবে এই রকম সংখ্যাবাচক বহুব্রী আমরা পেয়েছি। কিন্তু বহুব্রীর সঙ্গে এর তফাৎ এটাই যে এখানে তৃতীয় পদের কিন্তু প্রাধান্য লক্ষ্য করা যাবে না। দেখো, ত্রিভুবন বলতে অন্য কোনো একটা পূর্বপদ বা পরপদকে না বুঝিয়ে অন্য কাউকে বোঝাচ্ছে, এইরকম কিছু বোঝাবে না। কিন্তু তুমি যদি পঞ্চাননকে দ্বিগু সমাস করো তাহলে কিন্তু সেটা দ্বিগু সমাসে আসবে না, কারণ পঞ্চানন বলতে শিবকে বোঝায়। দশানন যদি তুমি দ্বিগু সমাস করো তাহলে সেটা দ্বিগু সমাসে আসবে না, সেটা হবে, কারণ তার তৃতীয় পদ হলো রাবণ। শেষে সমাহার যোগ করে কিন্তু ব্যাসবাক্য করতে হয়। অর্থাৎ পঞ্চবটি, পঞ্চবটের সমাহার, ত্রিভুবন, ত্রিভুবনের সমাহার, শতাব্দী, শত অব্দের সমাহার, শেষে সমাহার যোগ করতে হয়। কিন্তু শেষের যে উদাহরণ, সেই শেষের উদাহরণটা দ্বিগু সমাসেরই একটা ভাগের মধ্যেই পড়ে, কিন্তু সেই ভাগটা এখন আর বাংলা সমাসে ব্যবহৃত হয় না। তবুও তোমাদের দেওয়া হয়েছে, এখানে দেখে নাও একবার। দ্বিগু সমাসের সংজ্ঞা দেখি, তাহলে দেখতে পাবো যে সমাসের পূর্বপদ সংখ্যাবাচক বিশেষণের সঙ্গে, অর্থাৎ যে সমাসের পূর্বপদ সংখ্যাবাচক বিশেষণ এবং পরপদ একটা বিশেষ্য পদ, এবং সমস্ত পদ কিন্তু সমষ্টি নির্দেশ করে। দেখো, সমষ্টি মানে অনেকগুলো, একটা আধটা নয়, অনেকগুলো, তখনই আমরা তাকে দ্বিগু সমাস বলবো। দ্বিগু সমাসকে দুটো ভাগে ভাগ করছি, একটা হচ্ছে তদ্ধিতার্থক দ্বিগু আর একটা হলো সমাহার দ্বিগু। দুটো ভাগকে একটু দেখে নিই। তদ্ধিতার্থক দ্বিগু, দেখো, 3 কোটি মূল্যে কৃত সমান হচ্ছে 3 কোটি, 7 কোটি মূল্যে কৃত সমান হচ্ছে 7 কোটি, 5 কোটি মূল্যে কৃত সমান হচ্ছে 5 কোটি। কিন্তু এখানে লক্ষ্য রাখো, সমাসবদ্ধ পদ কিন্তু কখনোই সমষ্টি অর্থ প্রকাশ করে না। যে দ্বিগু সমাসে সমস্ত পদে তদ্ধিত প্রত্যয় নিষ্পন্ন শব্দ গঠিত হয় তাকে তদ্ধিতার্থক দ্বিগু সমাস বলে। কিন্তু এখানে দেখো সমষ্টির অর্থ প্রকাশ পাবে না। এখানে দেখো 3 কোটি, 7 কোটি বা 5 কোটি এই শব্দগুলো বলি, তখন হয়তো কোনো নাম অর্থেই ব্যবহৃত হয়। এটা 3 কোটি, 7 কোটি, 5 কোটি একটা বিশিষ্ট নাম অর্থে, কখনোই এটা সমষ্টিকে বোঝায় না যে 3টে কোটির সমষ্টি বা 7 কোটির সমষ্টি, 5টা কোটির সমষ্টি। এটা নাম অর্থে ব্যবহৃত হয়ে থাকে আমাদের বাংলাতে, তাই এটা তদ্ধিতার্থক দ্বিগু। এরপরে দেখো সমাহার দ্বিগু। সমাহার দ্বিগু প্রচুর পরিমাণে আমরা পেয়ে থাকি। দেখো, এখানে পূর্বপদ হচ্ছে, দেখো পূর্বপদ নব, পরপদ হচ্ছে রত্ন, এবং সমাহার যোগ করে হয়ে যাচ্ছে নবরত্ন। সপ্ত ঋষির সমাহার সমান হচ্ছে সপ্তর্ষি, 3 মাথার সমাহার সমান হচ্ছে তে মাথা, শতবর্ষের সমষ্টি সমান শতবার্ষিকী, পঞ্চভূতের সমাহার সমান হচ্ছে পঞ্চভূত। দেখো, সবগুলোই কিন্তু সমষ্টির অর্থ প্রকাশ করছে। তাই যে দ্বিগু সমাসে সমস্ত পদ সমষ্টিকে নির্দেশ করে তাকে সমাহার দ্বিগু বলে। সমষ্টির ভাবটা কিন্তু তদ্ধিতার্থক দ্বিগুতে নেই, এখানেই কিন্তু সমাহার দ্বিগুতে রয়েছে, এবং এই তোমাদের সমাহার দ্বিগুটাই সিলেবাসে রয়েছে। আর বর্তমানে তোমাদের তদ্ধিতার্থক দ্বিগু বিশেষ করে পড়ে না এবং দেখা যায় না, সিলেবাস থেকে প্রায় উঠেই গেছে। এই ছিল তোমাদের নিত্য সমাস, দ্বিগু সমাস, অব্যয়ীভাব সমাস সম্পর্কে একেবারে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ। এর বাইরে কিন্তু তোমাদের কোনো কোশ্চেনই আসবে না। তোমরা যদি আলোচনাটা মনোযোগ সহকারে দেখেছো তাহলে আর কোনো ডাউট থাকার কথা নয়। আজকের ক্লাস এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে এবং বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করতে একদম ভুলবে না। আর পাশে থাকা বেল আইকন দাবিয়ে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি তোমরা অন করে রাখবে।